দেখো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ স্যার। আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিস্ট্রি পড়ছিলাম। আগের দিন আমরা ইলেকট্রনিক কনসেপ্ট অফ অক্সিডেশন, রিডাকশন অ্যান্ড রেডক্স রিঅ্যাকশন পড়েছিলাম, মনে পড়ছে? আর তার সঙ্গে তোমাদেরকে আমি ইলেকট্রোলাইটস, নন ইলেকট্রোলাইটস করেছিলাম আগের দিন। হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ফ্যারাডেস লস অফ ইলেকট্রোলিসিস অ্যান্ড সিম্পল নিউমেরিক্যাল প্রবলেমস। আমি আজকে যখন এই ক্লাস করানোর পরে ভিডিওটা অ্যাটাচ করব, আমি সেটার সঙ্গেই তোমাদেরকে, গতকাল আমি একটা জিলেটের ব্যাচে ক্লাস নিয়েছিলাম, সেটাতে শুধু ফ্যারাডেস ল এবং তার অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ নিউমেরিক্যাল প্রবলেমস পড়িয়েছি আমি। ওটাকেও অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? ওটাতে পুরো 1 ঘন্টার ওপর ধরে শুধুমাত্র ফ্যারাডেস ল এবং তার নিউমেরিক্যালসই করানো আছে। আমার ওটা বেস্ট ভিডিও হবে ওটার জন্য। ওটাকে আমি আর এলাবোরেট করলাম না এই ভিডিওতে, ঠিক আছে? সবাই বুঝতে পারলে আমি কি লজিকটা বলতে চাইলাম? হ্যাঁ স্যার। বেশ, ওটাই বেটার হবে। আজকে কি কি টপিকস আমরা পড়বো দেখো। হ্যাঁ স্যার। তোমাদের প্রথম টপিকস হচ্ছে যে এলিমেন্টারি কনসেপ্ট, এলিমেন্টারি কনসেপ্ট অফ পিএইচ। আর দেন আমি পড়বো বাফার। বাফার পড়ার পর আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলিসিস, এটা সম্বন্ধে পড়বো। এর অনেকগুলো পার্ট রয়েছে। প্রথম পার্ট হচ্ছে আমাদের কি নাম, ইলেকট্রো মেটালার্জি। সেকেন্ড পার্ট হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আমরা হয়তো ছোট থেকে একটুখানি ইলেকট্রোপ্লেটিংটা পড়ে এসেছি, বাদ বাকি পড়িনি। আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং। এই কটা আমরা পড়ার চেষ্টা করবো আজকে, ওকে? আর নেক্সট দিন আমাদের বাকিটা করে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের শুধুমাত্র বাকি থাকবে কেমিস্ট্রি ইন ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস, ওটা একদিনে করেই দেবো ওটাকে আমি। আর বাদ বাকি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ওয়াটার। ওকে, হয়ে যাবে আশা করি, ডিসেম্বরটা লাগবে শেষ করতে। বেশ, এবার দেখো তোমরা কেউ বলতে পারবে পিএইচ এর কনসেপ্টটা, এই যে কনসেপ্টটা রয়েছে না, এলিমেন্টারি কনসেপ্ট, জাস্ট পিএইচ এর কনসেপ্ট জিজ্ঞাসা করছে অ্যান্ড দেন বাফার সলিউশন নিয়ে আমরা পড়াশোনা করব। আমাকে কেউ পিএইচ নিয়ে কেউ কিছু বলবে? মানে আমাদের পিএইচ এর কনসেপ্ট নিয়ে কেউ কিছু, কোনো কোনো কিছু জানো? পিএইচ এর নামটা নিশ্চয়ই তোমরা শুনেছো, জলের পিএইচ এত হয়, এই সমস্ত টার্ম হয়তো তোমরা শুনেছো। কেউ কিছু বলবে পিএইচ নিয়ে? যা জানো, কোনো অসুবিধা নেই। কেউ কিছু বলবে? বেশ, কোনো রেসপন্স পাচ্ছি না, তার মানে তোমরা হ্যাঁ কিছু, স্যার। তাহলে আমি বলি না তোমাদের স্যার। ব্যাপার। বেশ, তোমাদেরকে আমি প্রথমে কনসেপ্ট অফ পিএইচ অ্যান্ড তার সঙ্গে তোমাকে আমি পিএইচ স্কেলের কনসেপ্টটাও দিয়ে দিচ্ছি। দেখো কি হচ্ছে ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি ধরো একটা ডাইলুট অ্যাসিড বা বেস যদি নাও, তাহলে অ্যাসিড থেকে আমাদের কি উৎপন্ন হয় বলো তো? আমি যদি একটা ডাইলুট অ্যাসিড নিই বা ডাইলুট একটা ক্ষার নিই, যেটা ক্ষারক বলে অ্যাকচুয়ালি আমরা, তাহলে অ্যাসিড থেকে আমরা এইচ প্লাস পাই, যেটাকে অ্যাকচুয়ালি আমরা এইচ থ্রিও প্লাস লিখি। বেস থেকে বেসিক্যালি আমরা ওএইচ মাইনাস পাচ্ছি। বলছি যে এদের একটা নেগেটিভ
10-এর ঋণাত্মক ঘাত দ্বারা প্রকাশ করা হয়। লজিকটা আমি তোমাকে একটু ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করি। ধরো সাপোজ তুমি হয়তো একটা রিক্সাতে চাপলে, দিয়ে রিক্সাওয়ালাকে বললে যে কাকু জানো আমার হাতে যে বোতলটা আছে, বোতলের জলের গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন সমান 0.0001, মানে ধরো আমি বলছো যে 0.0000 অ্যান্ড দেন 1 এত মোলার তুমি বলছো হয়তো। এবার তোমাকে তাহলে নিশ্চয়ই সেই সময় ধরো এত মোলার HCl সলিউশন বলেছে, সেই রিক্সাওয়ালা তোমাকে কি করবে বলো তো? তোমাকে গালে একটা চড় মারবে, বলো পাগল, আমি যদি এত কিছুই বুঝতাম তাহলে আমি রিক্সা কেন চালাতাম। তুমি যেটা যদি সহজ করে বলতে পারো যে কাকু এই যে সলিউশনটা দেখছো, HCl এর সলিউশনটা দেখছো যেটা বোতলে আছে, তার pH 5, আর কাকু জানো pH 5 মানে এটা আম্লিক হয়, অর্থাৎ অ্যাসিডিটি তৈরি হয়। সে তোমাকে কি মারবে বলো না? তোমার কথাটা শুনে দি বলে কি বাবা আমি তো সায়েন্স বুঝি না, তাই আমি জানতে পারলাম না, কিন্তু ব্যাপারটা বুঝলাম আমি। বলো হ্যাঁ কি না? ব্যাপারটা ভাবো একবার। কথাটা আমার বুঝতে পারলাম, আমি তোমাকে ক্লিয়ার করতে পারলাম কথাটাকে, কেন এলো এটাকে এই ঝামেলাটা। হ্যাঁ স্যার। ধর তুমি এটাকে কিভাবে লিখতে পারো বলো? তুমি লিখতে পারো যে স্যার 1 ডিভাইডেড বাই একের পরে তিনটে পাঁচটা শূন্য, একে তুমি এইভাবেও লিখতে পারো 1/10⁵ লিখতে পারো, বা তুমি এটাকে সূচকের নিয়ম অনুসারে 10⁵ মোলার HCl সলিউশনও লিখতে পারো। কোনো সমস্যা আছে বুঝতে? বলছি এই ঝামেলাটাকে এড়ানোর জন্যই একজন সায়েন্টিস্ট ছিলেন, বাঙালি ভেবো না, ওনার নামই হচ্ছে সোরেন সেন। সেন কিন্তু সারনেম নয়, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী সোরেন সেন। তিনি একটা স্কেলের প্রস্তাব দিলেন। উনি বলছেন যে আমি একটা সিম্পল স্কেল নিয়ে আসছি, একটা পিএইচ এর কনসেপ্ট নিয়ে এলেন। উনি বলছেন যে পিএইচ মানে কিছুই না, মাইনাস নেগেটিভ লগারিদম, আর লগের বেস আমরা 10 ধরি, অফ কনসেন্ট্রেশন অফ H3O+। তাহলে বলো HCl মানে কি বলতো? HCl থেকে আমরা কি পাই? H+ পাই। সেই Hটাকে যদি জলীয় মাধ্যমে, তো সেই Hটাই তো H3O+ রূপে অবস্থান করে, কারণ আমরা জানি H+ এর প্রকৃতিতে কোনো অস্তিত্ব নেই, সেটা অ্যাজ এ H3O+ অবস্থান করে। তাহলে তুমি এখান থেকে বুঝে গেছো যে স্যার তার মানে এই যে কনসেন্ট্রেশনটা বেরিয়েছে, এটা কার মান বেরিয়েছে? এটা H3O+ এর মান বেরিয়েছে। বলো এটুকু বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে? তুমি এখানে ভ্যালুটা জাস্ট পুট করে দাও, তাহলে মাইনাস লগ। বোঝাবেন এটা? হ্যাঁ, আমি ভ্যালুটাকে জাস্ট এই ইকুয়েশনে পুট করে দিচ্ছি আমি। তাহলে ইকুয়েশনে পুট করলে কি হয় বলো তো? তুমি ম্যাথমেটিক্স করো, -5টা সামনে চলে এলে কি হয়ে যাবে? +5 হয়ে যাবে। আর log 10 মানে কত হয় বলো? log 10 এর মান কত হয়? 1 হয়। তাহলে কি অ্যান্সার হয়ে গেল বলো তো? 5। তাহলে দেখো তো এই যে সলিউশনটা ছিল তার পিএইচ কত দাঁড়ালো? 5 দাঁড়ালো। তাহলে 5 নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে মানুষ ইজিলি বুঝতে পারলো, হ্যাঁ কি না বলো? স্যার -5, সরি +5 কেন হলো স্যার? -5 হবে ওটা? কেন এইখানটা করে -5টা সামনে চলে এলে একটা মাইনাস আছে না? আচ্ছা হ্যাঁ স্যার, ওটা লক্ষ্য করে নিয়েছি। ঠিক আছে, বেশ। সেম ওয়েতে আর একটা ফর্মুলা এইভাবে ডিরাইভ করা যায়। যদি একটা বেস হয় তার ক্ষেত্রে POH আসবে, আর POH মানে মাইনাস লগ অফ OH মাইনাস। ওকে, এটা হচ্ছে আমাদের OH মাইনাসের কনসেন্ট্রেশন হয়ে গেল। এবার তোমাকে একটা জায়গায় চলে যাচ্ছি, আমি অন্য একটা জায়গায় যাই। সেই জায়গাটা হচ্ছে এরকম যে সাপোজ ধরে নাও একটা কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে নির্দিষ্ট একটা উষ্ণতা নিলে, সেই উষ্ণতায় তুমি জানো বিশুদ্ধ জল কিন্তু ভাঙে না সহজে। ঠিক আছে? তো বিশুদ্ধ জল কিন্তু সহজে ডিসোসিয়েট করে না। যদি খুব যে অল্প বিস্তর ডিসোসিয়েট করে, দুটো যদি জলের অণু নাও, দেখো দুটো জলের অণু নিলাম, এটা কি হয়? খুব অল্প বিস্তর ডিসোসিয়েট করে তৈরি করে H3O+ OH মাইনাস। ঠিক আছে? তো তাহলে এর সাম্য ধ্রুবক কে সমান আমরা লিখতে পারি H3O+ এর মোলার কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস এর মোলার কনসেন্ট্রেশন বাই লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডে জলের মলিকুল দুটো আছে, ডাইরেক্ট আমি স্কোয়ার লিখে দিলাম। এখান থেকে কি করা যায়? কে ইন্টু ওয়াটারের কনসেন্ট্রেশনের স্কোয়ার সমান সমান
H3O প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের। একটা জিনিস খেয়াল করে দেখবে, এটা তো খুব উইক ডিসোসিয়েট করে, মানে খুব কম পরিমাণে ভাঙে। তার মানে এটা বলতে পারি আনচেঞ্জড রয়েছে, মানে অপরিবর্তিত রয়েছে। তাহলে এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, গুণ করলে অ্যানাদার কনস্ট্যান্ট, তাকে আমরা কে ডব্লু বলছি। ডব্লু কেন? ডব্লু শব্দটা ওয়াটার থেকে এসে, তাই কে ডব্লু সমান লিখতে পারি আমরা H3O প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন। এটুকু বলো, কোনো সমস্যা আছে বুঝতে? কোনো সমস্যা আছে এটুকু বুঝতে? না স্যার। বেশ, এবার দেখো একটা জিনিস, না স্যার। আমরা যেটা পেলাম সেটাকে ফের রিরাইট করছি একবার। H3O প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন সমান সমান আমরা পেয়েছি KW। আমরা কাজ করছি, আমরা টেকিং নেগেটিভ লগারিদম অন বোথ সাইড, টেকিং নেগেটিভ লগ অন বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। কি পাবো বলো তো আমরা তাহলে? তুমি বলো, এখানে দেখো, এখানে গুণ আছে, কিছু নেই মানে তো গুণ আছে একটা করে, তাহলে মাইনাস লগ অফ H3O প্লাস মাইনাস লগ অফ OH মাইনাস সমান মাইনাস লগ অফ KW। ঠিক আছে, তাহলে দেখো তো মাইনাস লগ অফ H3O প্লাস মানে কি? একটু আগে আমরা পড়লাম পিএইচ, আর এটা মানে কি পড়েছি বলো তো আমরা? পিওএইচ। তাহলে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান PKW। মানে তার মানে তুমি বুঝে গেলে স্যার পি মানে কি না মাইনাস লগ। একটা ইকুয়েশন দাঁড়িয়ে গেল। তোমাকে বলা আছে এক্সপেরিমেন্টালি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে PKWর মান 14, তাহলে তুমি ইকুয়েশনটাকে এই টেম্পারেচারে বলতেই পারো যে স্যার তার মানে পিএইচ প্লাস পিওএইচ সমান 14 দাঁড়িয়ে যাচ্ছে। কোনো সমস্যা বুঝতে এটুকু? এই হচ্ছে আমাদের পিএইচ এর কনসেপ্ট, আর কিছু নেই এর বাইরে। তোমাদের এইটুকু শুধু এলিমেন্টারি আইডিয়া রয়েছে, আমি একটু এলিমেন্টারি আইডিয়াটা আমি তোমাকে দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে বুঝতে এটুকু? না স্যার, ঠিক আছে। বেশ বেশ, কার বাড়িতে ভীষণভাবে টিভি চলছে। বেশ, দেখো এবার পিএইচ স্কেল। দেখো পিএইচ স্কেল বোঝো? পিএইচ স্কেল হচ্ছে একটা পার্টিকুলার একটা মেজারিং স্কেল, যার সাহায্যে কোনো একটা সলিউশনের অ্যাসিডিটি বা বেসিসিটিকে আমরা পিএইচ এর মানের মাধ্যমে প্রকাশ করে থাকি। তোমাকে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি একটা স্ট্রেট লাইন টানার চেষ্টা করছি, ঠিক আছে? এইখানে স্টার্টিং পয়েন্ট, এখানে ধরে নাও মিড পয়েন্ট, এখানে এন্ড পয়েন্ট ধরে নাও। তো তাকিয়ে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি আমি পিএইচ এর ভ্যালু বসাচ্ছি। পিএইচ সমানটা 0, এটা 7, এটা 14। তাহলে নিশ্চয়ই এখানে আমাদের 1 আছে, দেন 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 5, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই যে 7টাকে দেখতে পাচ্ছ, 7টাকে, এই যে 7টা দেখতে পাচ্ছ, এই 7টাকে আমরা বলি, এই যে 7টাকে আমরা বলছি নিউট্রাল কন্ডিশন, মানে একে প্রশম বলে দিই আমরা, বাংলায় বলি প্রশম, এটাকে নিউট্রাল বলে দিচ্ছি। 7-এর থেকে যত এইদিকে কমে, যত পিএইচ এর ভ্যালুটা কমে, তত তাকে কি বলতো অ্যাসিডিক ক্যারেক্টার, বা সহজ লজিকে অ্যাসিডিটি আমি লিখলাম ইনক্রিজেস, বা অ্যাসিডিক স্ট্রেংথ বলতে পারো। আর যত 7-এর থেকে বেশি হয়ে যায়, তত বেসিসিটি বা বলতে পারো তার বেসিক স্ট্রেংথ কি হচ্ছে আমাদের ইনক্রিজ করে যাচ্ছে। তোমাকে যদি কোশ্চেন দেয় একটা, তোমাকে তো একটা কোশ্চেন দিল, একটা কোশ্চেন ধরো দিল যে হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক বিটুইন pH 2
অ্যান্ড পিএইচ 4, কি অ্যান্সার হবে বলো দেখি কেউ একজন? কোনটা বেশি অ্যাসিডিক হবে, পিএইচ 2 ওয়ালা কোনো সলিউশন না পিএইচ 4 ওয়ালা কোনো সলিউশন? বলো। স্যার 2টা পেজ 2। এক্স্যাক্টলি পিএইচ 2। সবাই একমত? সবাই বুঝতে পেরেছো পিএইচ কেন 2 বললো? দেখো আমি উপরে লিখে দিয়েছি, দেখো একটুখানি স্লাইডটা আমি নামালে বুঝতে পারবে। দেখো লেখা আছে স্পষ্ট একদম, যে যত 7 থেকে কমতে 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 দিকে যাচ্ছে তত অ্যাসিডিটি ইনক্রিজেস। তাহলে তুমি এখানে বলে দিলে হুইচ ওয়ান, তাহলে অ্যান্সার হয়ে গেল যেটার পিএইচ এর মান যত কম সেটা বেশি অ্যাসিডিক হয়, অর্থাৎ তার স্বাদ কেমন হয় বলো তো, টক টক স্বাদ হয়, আর বেসিক হলে নোনতা নোনতা টেস্ট হয়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমি আর যাচ্ছি না ডিটেলসের, তোমাদের আর কিছু দেয়নি, আমি এর ভেতরে আর গেলাম না আপাতত। এবার তোমার যেটা দরকার সেটা হচ্ছে বাফার সলিউশন বলেছে। ওরা বাফারটুকু একটা এলিমেন্টারি আইডিয়া চেয়েছে, আমি তোমাকে তাও যতটা বলা পসিবল আমি তোমাকে বলে দিই ব্যাপারটাকে, বোঝার চেষ্টা করো একবার। আচ্ছা, আমাদের শরীরে রক্তের পিএইচ কেউ বলতে পারবে? পিএইচ 6.5। না তো, তাহলে রক্তের যাবো। পিএইচ 7.4। নোনতা হয় তো, রক্তের টেস্ট তো নোনতা হয়, তাহলে 6.5 কি করে হয়? ওটা তো অ্যাসিডিক, তাই না? পিএইচ অফ রক্ত হচ্ছে তোমার কি 7.35 থেকে 7.45 এর মধ্যে হয় অন অ্যান অ্যাভারেজ, অ্যাকর্ডিং টু মেডিকেল শাস্ত্র আমরা নিয়ে নিই 7.4। ওকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা যে এত কিছু খাই, ধরো লেবু খাচ্ছি, তেঁতুল খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, কই আমাদের তো শরীর রক্তের পিএইচ তো চেঞ্জ হয় না, হ্যাঁ কি না বলো? কারণ ধরো একটা লেবুর রসে ধরো সাইট্রিক অ্যাসিড থাকে, সেটার ধরো পিএইচ অ্যাপ্রক্স 2 থেকে 3-এর মধ্যে, তাহলে ওর তো উচিত 7.4টাকে 10-এ নামিয়ে দেওয়া, 5-এর বা 6-এর বা 4-এর দিকে করে দেওয়া। সেটা কি হয়? হয় না নিশ্চয়ই। তার মানে শিওর এই রক্তের কিছু একটা স্পেশাল ক্ষমতা আছে যার জন্য সে ব্যাটা নিজের পিএইচকে চেঞ্জ করতে দেয় না। দিস ইজ নোন অ্যাজ বাফার ক্যাপাসিটি। তাহলে বাফার সলিউশন কোনগুলো বলো তো? বাফার সলিউশন হচ্ছে তোমার গিয়ে, বাফার সলিউশন কোনগুলো বলো তো? যখন যে সমস্ত সলিউশনে যদি তুমি এক্সটার্নালি মানে বাইরে থেকে স্মল অ্যামাউন্ট অফ তুমি অ্যাসিড অর বেস ইজ অ্যাডেড, ঠিক আছে, অ্যাড করলে কিন্তু পিএইচ রিমেন্স অলমোস্ট আনচেঞ্জড, মানে পিএইচ এর অলমোস্ট পরিবর্তন হয় না, তাহলে যে সমস্ত সলিউশনগুলো এরকম হয় তাদেরকে আমরা কি বলছি বলতো? বাফার সলিউশন। তাহলে কি বললাম? বাফার সলিউশন মানে সেই সমস্ত সলিউশনগুলোকে বোঝানো হয় যাদেরকে বাইরে থেকে মানে বহিরাগতভাবে খুব কম পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করলেও সেই দ্রবণের মানে সেই সলিউশনে পিএইচ এর মানটা প্রায় অপরিবর্তিত থাকে, সেই দ্রবণকেই বলা হচ্ছে বাফার সলিউশন। সবাই বলে বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা এটুকু? না স্যার। এবার আমরা ক্লাসিফিকেশন করব। দেখো 4টে টাইপের বাফার সলিউশন পাওয়া যায়, ঠিক আছে? কটা টাইপের বললাম? 4টে টাইপের। প্রথম টাইপ কি বলতো? প্রথম টাইপ তোমাকে লিখছি আমি, উইক অ্যাসিড প্লাস ইটস সল্ট। একা নয় কিন্তু, উইক অ্যাসিড থাকবে প্লাস তার সঙ্গে তার লবণ থাকবে, সল্ট থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, অ্যাসিটিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, অ্যান্ড তার সল্ট মানে CH3COON এর নাম সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে? বা তুমি ধরে নাও কার্বনিক অ্যাসিড মানে H2CO3 এবং তার সল্ট মানে একটা করে H সরিয়ে দিচ্ছ আর একটা করে Na ঢুকিয়ে দিচ্ছ। এই হচ্ছে আপাতত লজিক। ওকে, এগুলো হচ্ছে আমাদের কি বলতো? এক্সাম্পল। আর এবার হচ্ছে কি উইক অ্যাসিডের পরে আছে আমাদের সেকেন্ড টাইপ হচ্ছে আমাদের উইক বেস অ্যান্ড
is salt. এক্সাম্পল শোনো, NH3 and অ্যামোনিয়াম ক্লোরাইড, বা একটু অর্গানিক দিক দিয়ে ভাবতে গেলে অ্যানিলিন প্লাস অ্যানিলিন হাইড্রোক্লোরাইড। ঠিক আছে, এটা দুটো টাইপ হলো আমাদের। আমি জানি না তোমরা নোট ডাউন করছো কিনা, তোমরা খুব একটা নোট ডাউন করো বলে আমার মনে হয় না, যদিও যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। থার্ড পয়েন্ট তোমাকে লিখে দিচ্ছি আমি, মিক্সচার অফ টু salts produced from a polybasic acid. পলিবেসিক মানে বহু ক্ষারীয় অ্যাসিড, অর্থাৎ যাদের H প্লাসের সংখ্যা একের অধিক তাকে পলিবেসিক অ্যাসিড বলা হয়। এক্সাম্পল দেখে নাও, ধরো সোডিয়াম কার্বনেট অ্যান্ড তার ভাই সোডিয়াম বাইকার্বনেট, এই দুজনাই কিন্তু তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে। দেখো এখানে দুটো H ছিল, একবার একটা H সরিয়ে দিয়েছে আর একবার দুটো H কে সরিয়ে দিয়েছে, এটা 1 নাম্বার হলো। 2 নাম্বার তুমি বলতে পারো যে সোডিয়াম বাইফসফেট NH2PO4 প্লাস Na2HPO4। ঠিক আছে, এটা কোথা থেকে তৈরি হয়েছে বলতো? ফসফরিক অ্যাসিড H3PO4 থেকে তৈরি হয়েছে। আমি ওসব মাথায় রাখবো না, আমি শুধুমাত্র এই এক্সাম্পলগুলোকে মাথায় রাখবো। বাফার সলিউশনের এক্সাম্পল কিন্তু আসতে পারে। আর একটা টাইপ হয়, লাস্ট টাইপ, সেটা হচ্ছে গিয়ে সল্ট produced from weak acid and weak base। ক্লিয়ার? যেমন তোমাকে বোঝাই আমি, যেমন সাপোজ ধরো CH3COOH, এটা একটা উইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্লাস তার সঙ্গে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, এটা একটা উইক বেস। যদি দুটোকে মিশিয়ে দিলে তা কি দেখো একবার, অ্যাসিড H প্লাস ত্যাগ করে আর বেস OH মাইনাস ত্যাগ করে, দিয়ে কি বেরিয়ে গেল বলো তো? জল বেরিয়ে গেল। তৈরি হলো তাহলে কি আমাদের CH3COO NH4, তাহলে এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, এটা কি নাথিং বাট এ সল্ট, যেটা তৈরি হয়েছে উইক অ্যাসিড এবং উইক বেস থেকে। চারটে টাইপের বাফার সলিউশন পাওয়া যায়। বলে এটুকু বুঝতে পারলে কিনা কোনো সমস্যা এটুকু বুঝতে? বাফার সলিউশন কি আর বাফার সলিউশনের তোমার ক্লাসিফিকেশন। স্যার সল্টের পরে ওটা কি লিখেছেন? কোনটা বল? সল্ট প্রডিউসড ফ্রম উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। হ্যালো, হ্যাঁ, না না বলুন। নাইনে হবে তো না? হ্যাঁ, পড়াবো, আমি জানুয়ারি থেকেই পড়াবো। তো 10 তো নয়, তারা আছে, ওদের জানুয়ারি থেকেই পড়াবো। না 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 না, ও ওদের কাছে না, বলুন। আহ, হ্যাঁ হ্যাঁ, বাড়িতে পড়াবো নাকি তো আমি এখন বলতে পারছি না, এখন দেখতে হবে সিচুয়েশন। পড়াবো এটুকু বলতে পারি। এবার হ্যাঁ হ্যাঁ, না হলে না হলে আমি যেখানে পড়াই সুদেশনাথের ওখানেই পড়াবো না হলে। হ্যাঁ হ্যাঁ, তো
বাড়ি বাড়ি এর বাড়ি না হলে ওর রাগ হয়, ওর বাড়ি না হলে ওর রাগ হয়, কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়। না হলে একটা ফিক্স জায়গায়। হুম। দেখুন ওইভাবে তো হয় না, যদি কারো বিগড়ে বিগড়ে যাওয়ার হলে সুদেশনাথের ব্যাচটা কি 4টে ছেলে ও 18টা মেয়ে পড়ে। নিজেরা ঠিক থাকলে সবই ঠিক থাকে। হ্যাঁ, টিচারকেও একটু স্ট্রিক্ট হতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওর পরীক্ষা দিক, তারপরে না ডিসেম্বরে কথা বলবো। হুম 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 হুম, বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ পড়াবো, হ্যাঁ হ্যাঁ, ঠিক, বেশ। লেখা হয়েছে, সবাই শুনতে পাচ্ছ? স্যার বেশ, এটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি তো? কি করে তৈরি, দেখো আমি প্রসেসটাও লিখে দিয়েছি কি করে তৈরি হয়েছে। দেখো এখানে একটা উইক অ্যাসিড নিয়েছিলাম, অ্যাসিড মানে এইচ প্লাস ত্যাগ করে দেয়, এরকম এই দেখো এইচটাকে টার্গেট করেছি, আর বেস মানে ওইচ মাইনাস ত্যাগ করে দিয়ে এইচ প্লাস আর ওইচ মিলে জল তৈরি করছে, আর বাকিটাকে আমি লিখে দিই। মাইনাস প্লাসটা না দিলেও অসুবিধা নেই, বাট মাথায় রাখবে এটা একটা কি তৈরি হয়েছে বলতো, সল্ট তৈরি হয়েছে, যেটার জন্য দায়ীকে এই উইক অ্যাসিডটা আর এই দেখো এই উইক বেসটা, এই দুজনে মিলেই তৈরি করলো। ক্লিয়ার ব্যাপারটা? কোনো সমস্যা এটুকু বুঝতে? নেক্সট চলে যাই আমি। রেসপন্স করো একটু, হয়ে গেছে, আমি নেক্সট কিছু করাবো। হ্যাঁ স্যার, নেক্সট শুরু করুন। ওকে, এত ইনঅ্যাক্টিভ ব্যাচ কেন তোমাদের? চলো আমরা এবার পড়বো হচ্ছে, আরেকটুখানি তোমাকে টেনে দিই, আমি টেনে দিই মিন্স ইন দ্য সেন্স, যদি এখান থেকে অঙ্ক দিয়ে দেয় তার জন্য আমি হেন্ডারসন ইকুয়েশনটা বুঝিয়ে দিই আমি, ঠিক আছে? তো দেখে নাও একটা জিনিস, ধরো আমি একটা অ্যাসিড নিয়েছি, এইচে, প্লাস একটা সল্ট নিচ্ছি এম এ। ব্যাপারটা বুঝবে ভালো করে। দেখো তুমি বলেছো স্যার সল্ট মানে তো সে পুরোপুরি ডিসোসিয়েট করে যায়, কিসে ডিসোসিয়েট করে, এম প্লাস আর এ মাইনাস। আর যেটা অ্যাসিড নিচ্ছি সেটা তো অ্যাকচুয়ালি কি অ্যাসিড, সেটা তো অ্যাকচুয়ালি উইক অ্যাসিড। তাহলে এইচ কে যদি আমি জল দিই তাহলে খুব কম পরিমাণে ডিসোসিয়েট করবে, দিয়ে অ্যাসিডটা এইচ প্লাস ছাড়বে, সেটা জল গ্রহণ করে এইচ থ্রিও প্লাস আর এ মাইনাস তৈরি করবে। আপাতত এইটুকু ডিসোসিয়েশনের কেসটা, এইটুকু বলো বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে যাও তাহলে এই যে ইকুয়েশনটা আছে আমাদের, অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এর সমান আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ আমাদের কি না এ মাইনাস বাই এইচ এ। জলটা অলরেডি কে এর মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। এবার আমাকে পিএইচ বার করতে হবে, তাহলে সেই জন্য আমি শুধুমাত্র H3O প্লাসের কনসেন্ট্রেশন বার করব, ম্যাথমেটিক্যালি কনভার্ট করে দাও, এইটাকে বার করতে হবে, তাহলে ওটাকে রাখলাম আর বাদ বাকি সব এদিক ওদিক করে দিলাম, যেভাবে আমাদের বীজগণিতের অঙ্ক করি সেভাবে আমি করে দিলাম। এটুকু সমস্যা কোনো ম্যাথটা করতে গিয়ে? এইটুকু ম্যাথে কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে কাজ করো, বোথ সাইডে নেগেটিভ লগারিদম নাও, তাহলে নেগেটিভ লগ অফ H3O প্লাস সমান সমান মাইনাস নেগেটিভ মানে মাইনাস মানে নেগেটিভ লগ আর মাইনাস লগ অফ এইচ এ বাই এ মাইনাস। তুমি এটা বুঝতে পারছো যে আমি এই টার্মটার বদলে আমি পিএইচ লিখতে পারি, এই টার্মটার বদলে পিকে লিখতে পারি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে যদি আমি এটাকে রেসিপ্রোকাল মানে অনন্য করে দিই, তাহলে এ মাইনাসের কনসেন্ট্রেশনটা উপরে উঠলো আর এইচ এটা নিচে নামলো। বলে এইটুকু কোনো সমস্যা আছে কিনা? এইটুকু হয়ে গেলে অলমোস্ট হয়ে গেছে, আর কিছুই নেই, দেয়ার ফর দিয়ে কনক্লুশনটা আনবো। বলে এইটুকু বুঝতে, এইটুকু এক্সপ্রেশন বুঝতে পেরেছো? ম্যাথমেটিক্স করেছে সিম্পল। দেখো তাহলে ফর্মুলা দাঁড়ালো পিএইচ সমান সমান পিকে প্লাস
লগ। আচ্ছা বলো তো এ মাইনাসটা কোথা থেকে আসছে? না স্যার এখান থেকেও আসছে, এখান থেকেও আসছে। এই দেখো আমি দুটো টিক মারলাম, ডবল টিক করে। আর প্রশ্ন হচ্ছে স্যার এটা তো উইক, তাহলে উইক মানে আমাদের ইকুইলিব্রিয়াম সাইন আছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে কম আসছে। তাহলে আমি কোথা থেকে নেব বলো তো? এই দেখো আমি চারটে টিক মেরে, তাহলে সল্ট তো স্যার সল্ট তো পুরোপুরি ডিসোসিয়েট করে, সেখান থেকে তো বেশিরভাগ এ মাইনাসটা আসছে। তাহলে এ মাইনাসের সোর্স কি? এম এ। এম এ মানে কি? এম এ মানে কি? এম এ মানে স্যার সল্ট ধরেছিল। তাহলে এক কাজ করো, লগ কনসেন্ট্রেশন অফ সল্ট করে দাও, আর নিচে কি আছে বলো তো? এইচ এ। এইচ এ মানে কি আছে বলো তো? অ্যাসিড রয়েছে, ব্যাস ফর্মুলা দাঁড়িয়ে গেল হেন্ডারসন ইকুয়েশন। বলো বুঝতে পারলে ব্যাপারটা? সেম ওয়েতে যেভাবে তুমি পিএইচ বার করেছো, সেইভাবেই তো পিওএইচও বার করা যাবে। যদি কোনো বেসিক সলিউশন হয় তার ক্ষেত্রে ফর্মুলা দাঁড়িয়ে যাবে পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস। ব্যাস এই দুটো ফর্মুলা থাকলো, একটা নিউমেরিক্যালস করাবো তোমাদেরকে। বল এটুকু কোনো সমস্যা আছে কিনা এইটুকু বুঝতে কোনো কিছু? বেশ, অ্যাজ ইউজুয়াল নো রেসপন্স, থ্যাংক ইউ। চলো কোশ্চেনটা দেখো তোমরা। বলছে আমি তোমার কোশ্চেন জাস্ট তোমাকে লিখে দিচ্ছি, একটা জাস্ট ফরম্যাটটা সাজিয়ে দিচ্ছি আমি ডাইরেক্ট। একটা বাফার সলিউশন নেওয়া হয়েছে, যে বাফার সলিউশনে CH3COOH এর মোলার কনসেন্ট্রেশনের ভ্যালু দেওয়া আছে 0.01 মোলার, আর CH3COON এর মোলার কনসেন্ট্রেশনের ভ্যালু দেওয়া আছে 0.03 মোলার। আর তোমাকে দিয়ে দিয়েছে Ka অফ অ্যাসিটিক অ্যাসিড, মানে অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মান দেওয়া আছে 1.8 10⁻⁵। কোশ্চেন করেছে এই বাফার সলিউশনের পিএইচ সমান কত। একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো। বলছি এটা একটা কি বলতো? উইক অ্যাসিড। আর এটা কি না ওই অ্যাসিডের কি? সল্ট। তাহলে উইক অ্যাসিড অ্যান্ড ইজ সল্ট, এটাকে আমরা কি বলি বলতো? বাফার বলি। কেমন ধরনের বাফার? অ্যাসিড থেকে তৈরি হয়েছে, তাই আমি কি বলছি বলতো? অ্যাসিডিক বাফার বলছি। অ্যাসিডিক বাফারের জন্য পিএইচ বার করার ফর্মুলা কি ওখানে লেখা আছে? দেখো স্পষ্ট লিখে দিয়েছে যে পিএইচ সমান কি দরকার? পিকেএ লগ এস। এস মানে সল্ট বাই এ মানে অ্যাসিড। তো এখানে কে এর ভ্যালু দেওয়া আছে, আমাদের কার ভ্যালু দরকার? পিকে এর ভ্যালু দরকার। পিকে মানে কি? মাইনাস লগ কে এ, মাইনাস লগ অফ কে এ। কে এর ভ্যালু দেখো দেওয়া আছে 1.8 10⁻⁵। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার দাঁড়িয়ে যাবে 4.74। এই ভ্যালুটাকে মুখস্থ রাখতে পারো, অনেক সময় অনেক অঙ্কে দেয় তাই মুখস্থ রাখতে পারো। জাস্ট ভ্যালুটা পুট করে দাও, তাহলে 4.74 প্লাস লগ সল্টের সল্ট মানে দেখো এইটা কত মান দেওয়া আছে? 0.03, এটা দিয়েছে 0.01। এই ক্যালকুলেশনটা করে আমাকে অ্যান্সারটা বলো। জাস্ট তোমাকে একটা স্টেপ রেখে দিয়েছি তোমার জন্য, এটুকু আশা করি তোমরা আমাকে বলে উপকার করবে। আশা করছি তোমরা ক্যালকুলেশন করছো। হয়েছে সলভ করা? আছো নাকি তোমরা?
না স্যার পারছি না। এটা পারছো না? ম্যাথমেটিক্স ক্লাসে লগ হয়েছে? হ্যাঁ স্যার চেষ্টা করছো, থ্যাংক ইউ চেষ্টা করার জন্য। তাকি দেখো একবার তোমরা, এ দেখো পয়েন্ট পয়েন্ট তুলে দাও, তাহলে থাকলো 4.74 প্লাস লগ 3, 4.74 আর লগ 3 মান 0.469 মানে 0.47 বসিয়ে দাও। দেখো আমাদের হয়ে যাচ্ছে 5.21। আশা করি তোমরা বুঝে গেছো ক্যালকুলেশন। এটা পারছিলে না গো? এই লগের ভ্যালুগুলো মুখস্থ করে যাও, তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ না। লগ 1 এর ভ্যালু 0, লগ 2 এর ভ্যালু 0.301, লগ 3 এর ভ্যালু 0.47, লগ 4 এর ভ্যালু তো পেরে যাবে, লগ 4 এর ভ্যালু হচ্ছে কি 0.602, আর লগ 5 এর ভ্যালু হচ্ছে 0.697 ধরে নাও, আর লগ 7 এর ভ্যালু হয়ে যাবে 0.8 মনে হয় 84 সম্ভবত। লিখে নাও ভ্যালু কটা। হয়ে গেলে জানিও। অঙ্কটা বুঝতে পারলে? লেখা হয়েছে সকলে? হ্যাঁ স্যার। ওকে, বেশ। এবার দেখো আমাদের মোটামুটি যেটা ছিল একটু সিলেবাসটার দিকে আমাদের আজকে যেটুকু পড়াবো তার মধ্যে তুমি দেখে নাও। দেখো আমাদের, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমাদের এলিমেন্টারি কনসেপ্ট অফ পিএইচ আমরা একটু বেশি ডিটেলসে গেছিলাম, আর বাফার লিখেছি। বাফারের আমরা কিছু বাফারের ডেফিনেশন, বাফারের ক্লাসিফিকেশন, তারপরে বাফারের পিএইচ বার করার জন্য তার হেন্ডারসন ইকুয়েশন এবং তার রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেম, সেগুলো আমরা করে ফেলেছি। এবার আমাদের পড়তে হবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস। আমাকে বলো যে তোমরা ইলেকট্রোলিসিস প্রসেসটা তো জেনেছো, আমাকে বলতে পারবে যে ইলেকট্রোলিসিস প্রসেসটা কি? আগের দিন পড়েছিলাম সম্ভবত। আমাদের ইলেকট্রোপ্লেটিং পড়তে হবে, ইলেকট্রো রিফাইনিং অফ মেটালস পড়তে হবে। বেশ, দেখো আমি তোমাকে বলার চেষ্টা করি, একবার বুঝে যাবে হয়তো যতটা করানো যায়। অপূর্ব শুনছো? হ্যাঁ স্যার। ওকে, দেবাংশু ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। দীপশিখা, হ্যাঁ স্যার। রাকেশ, হ্যাঁ স্যার। শাশ্বতী, হ্যাঁ স্যার। স্বস্তিকা। হ্যাঁ স্যার। ওকে, সকলেই আছো তার মানে। চলো দেখা যাক এবার আমরা তাহলে এবার অ্যাপ্লিকেশন পড়বো, তাই তো? আমরা কোন টপিকসে যাচ্ছি? আমরা পড়বো হচ্ছে গিয়ে যে অ্যাপ্লিকেশন অফ ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোলিসিস। এবার থেকে তোমাদের একটুখানি করে এবার একটুখানি মেমোরাইজেশনের ব্যাপার রয়েছে, এগুলোকে ঠিক আছে পড়ে রেডি করতে হবে প্রসেসগুলোকে। আমি হেল্প নিচ্ছি কাবেরী
ব্যানার্জির যে বইটা আছে সেই বইটা থেকে, ঠিক আছে, যেখান থেকে তোমাদের এটা করাচ্ছি, মানে থিওরি পার্টটা করিয়ে দিচ্ছি। প্র্যাকটিক্যালটা আমি যেটুকু শেখালাম সেটুকু অন্য বই থেকে করিয়েছিলাম, এটা তোমাকে একটুখানি ওই বই থেকে ডিরেক্টলি কোড আনকোড করিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম জায়গায়, তুমি যখন অ্যাপ্লিকেশন করবে, ধরো প্রথমে আমি ইলেকট্রোপ্লেটিং করব। দেখো কি নাম থেকে তুমি কি কোড কি পাচ্ছ বলো তো? ইলেকট্রো মিন্স ইলেকট্রিসিটি কিছু পাঠাচ্ছ, দ্যাটস ওয়াই প্লেটিং মানে তার উপর একটা লেয়ার ফেলে দিচ্ছ। তার মানে অ্যাকচুয়ালি সোজা কথায় ইট ইজ, আমার সঙ্গে সঙ্গে লিখে নিও তোমরা, তোমাদের পরে আর নোট ডাউন করবে না। ইট ইজ দ্য ডিপোজিশন অফ এ থিন ফিল্ম, একটা পাতলা স্তর। কি দিয়ে তৈরি হয় সেটা? সেটা মেবি নিকেল দিয়ে হতে পারে, মেবি নিকেল হতে পারে, মেবি কপার হতে পারে, ক্রোমিয়াম হতে পারে, সিলভার হতে পারে, আর বড় লোক হলে গোল্ডও হতে পারে, এক্সেট্রা। কোথায় দিচ্ছি আমরা? অন ব্রাশ or iron with the aid of, কে প্লেটিং করতে সাহায্য করছে না, ডিরেক্ট ইলেকট্রিক কারেন্ট। ওকে, তাহলে কি করা হচ্ছে? ইট ইজ ডান আইদার ফর, আমরা ইউজেস বলছি, আইদার ফর প্রোটেকশন। কোথা থেকে প্রোটেকশন? প্রোটেকশন এগেনস্ট corrosion, okay, or for decorative purpose। তুমি কোনো কিছুকে, টিনের জিনিসকে সোনার জলে চুবিয়ে দিলে, দেখতে সোনা লাগবে কিন্তু অ্যাকচুয়ালি পুরোটা সোনা নেই, ওর মধ্যে অন্য কিছু আছে। ওকে, অ্যান্ড কখনো কখনো সামটাইমস টু অ্যাড দেয়ার কমার্শিয়াল ভ্যালু, টু অ্যাড দেয়ার কমার্শিয়াল বলতে মার্কেটেড ভ্যালু যেটা বলছে আর কি, কমার্শিয়াল ভ্যালু। বলো প্রসেসটা বুঝতে পারলো কিনা? তাহলে তাহলে ইলেকট্রোপ্লেটিং মানে কি বলতো? কোনো একটা মেটালের উপরে, বা মেটাল শুধু বলবো না, অ্যালয়েও হতে পারে, কোনো একটা মেটাল বা মেটালের অ্যালয়ের উপরে তুমি কোনো একটা অন্য একটি মেটালে, সেটা মেবি নিকেল হতে পারে, কপার হতে পারে, সিলভার হতে পারে, গোল্ড হতে পারে, ক্রোমিয়াম হতে পারে, যে কোনো থিন ফিল্ম, একটা পাতলা স্তরের যে একটা কোটিং করে দিচ্ছ। কি দ্বারা কোটিং করছে? বাই ইউজিং ডিরেক্ট ইলেকট্রিক কারেন্ট, অ্যান্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ ইলেকট্রোপ্লেটিং। এটা কেন করা হচ্ছে? তিনটে কারণে তুমি এটাকে ইউজ করতে পারলে। একটা হচ্ছে মেবি প্রোটেকশন এগেনস্ট করোশন, যেমন লোহায় মরছে ধরো, বা হতে পারে ডেকোরেটিভ পারপাস হতে পারে, বা কখনো কখনো তাদের কমার্শিয়াল ভ্যালুকে ইনক্রিজ করার জন্য। ঠিক আছে, সামথিং নতুন টাইপের কিছু। বলো, কোনো বুঝতে পারলে কোনো সমস্যা আছে কি এটুকু বুঝতে? কোনো সমস্যা আছে বুঝতে এটুকু? কিছু বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। বেশ, দেখো এবার আমরা পড়ব ইলেকট্রোটাইপিং। দেখো ব্যাপারটা কি, তোমাকে বলছে যে the metallic types used for printing are produced by an electrolytic
প্রসেস যাকে আমরা বলছি known as electrotype. ওকে, যেমন ধরো books are printed from electrotype. ক্লিয়ার? আমাদের ধরো আরো কিছু এক্সাম্পল বলতে পারো, এ ওয়্যাক্স or plaster of Paris impression is first made of ordinary types and তারপরে কি করা হচ্ছে is then convert with graphite powder. কেন করা হচ্ছে বলো তো? to make the surface electrically conductive. কারণ আমরা জানি graphite is an example of a substance which is a non-metal but is a good conductor of heat and electricity. Okay, বলো কোনো সমস্যা আছে কিনা বুঝতে? এটুকু এইগুলোই আমি বলছিলাম যে এগুলো অ্যাকচুয়ালি থিওরি বেস, তো এগুলোকে একটু তোমাদের যতই আমি বলে দিই বুঝিয়ে দিই তোমাকে একটু মেমোরাইজ করতে হবে ব্যাপারগুলোকে, এতে কনসেপচুয়াল পার্ট একটু কম আছে। ওকে, আর একটা পার্ট তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে কি ইলেকট্রো রিফাইনিং অফ মেটাল। স্যার একটু নিচে করুন না, একটু লেখা বাকি আছে। একটু দাঁড়াও, এটা লিখে নিতে করে দিচ্ছি। ইলেকট্রো রিফাইনিং অফ মেটালস লিখে নাও। স্যার হয়ে গেছে? হয়েছে সবার? সকলের হয়েছে? কে আছো যার হয়নি এখনো? স্যার হয়ে গেছে। ওকে, দেখো এবার বাকিটা। এবার দেখো আমি এই প্রসেসটাকে ডেসক্রাইব করি। ইলেকট্রো রিফাইনিং ব্যাপারটা কি না, তুমি নামই বুঝে যাবো, তো দেখো নামটার মধ্যে একটু ক্লাসিফিকেশন করার চেষ্টা করো। ইলেকট্রো দেন রিফাইনিং শব্দটা থেকে নজর দাও। কি হচ্ছে না, ইন অ্যান ইলেকট্রোলাইটিক সেল মানে ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে, এটা সার্কিট কমপ্লিট করা থাকবে, যেখানে গিয়ে তুমি কি করবে ইলেকট্রিসিটি পাঠাবে, ক্যাথোডে কিছু সাবস্টেন্স হয়তো ডিপোজিট করলে, অ্যানোডে কিছু করোড করে গেল। এই প্রসেস যেটা আমরা পড়ি আর কি ইলেকট্রোকেমিস্ট্রিতে, সেটা কি বলছি আমরা, কি হচ্ছে না পিওর মেটাল ইজ ইউজড অ্যাজ ক্যাথোড, আর যেটা ইমপিওর মেটাল হবে, ইমপিওর মেটাল used as anode and একটা ইলেকট্রোলাইট দরকার পড়বে, and the electrolyte কি না একটা
soluble salt of the metal. On electrolysis আমাদের উদ্দেশ্য কি পাওয়া বলতো, রিফাইনিং করা। রিফাইনিং থেকে দেখো টার্মটা পেয়ে যাচ্ছি পিওর মেটাল পাওয়া। তাহলে পিওর মেটাল কোথায় ডিপোজিট করছে, ইজ ডিপোজিটেড অ্যাট দ্য ক্যাথোড। কোন কোন মেটালগুলো পাই বলো তো আমরা, অ্যালুমিনিয়াম পাই, কপার পাই, জিঙ্ক পাই, এই সমস্তগুলোকে আমরা পিউরিফাই করি, ইজ পিউরিফাইড বাই দিস মেথড। বলো লেখা হয়েছে কিনা, বুঝতে পারলে কিনা এটাকে? হয়ে গেলে অবশ্যই বলবে। হয়ে গেছে স্যার। ওকে, তাহলে দেখো আমাদের যে টপিকসগুলো ছিল আজকে, দেখো তাহলে আমরা ইলেকট্রোমেটালার্জি পড়লাম, ইলেকট্রোপ্লেটিং পড়লাম, আর ইলেকট্রোলাইটিক রিফাইনিংও তাহলে সবকটাই আমরা কভার করে দিলাম যেটুকু আমাদের দরকার ছিল। তুমি এটুকু বুঝতে পারলে কিন্তু যে এই পোর্শন যেটা আছে একটু পড়ার পরে বাকিটাকে রাট্টা মারতে হবে তোমাকে। আর এই যে পার্ট দুটো আছে আমাদের, এই দুটোকে কনসেপচুয়াল টপিকস, এদেরকে তুমি কিন্তু বুঝে করতে পারবে। কনসেপচুয়াল কোনো সমস্যা আছে, যেটুকু পড়ালাম, যদি কারো কিছু প্রবলেম থাকে, যদি কোনো স্লাইডে কিছু বুঝতে না পারো, কপিটা দেখো, যদি কোনো জায়গায় কোনো পেজ নাম্বারে কোনোটা বুঝতে না পারো আমাকে প্রশ্ন করতে পারো। তোমাদের যেটুকু করালাম আজকে আমি এইটা করালাম, এরপরে নেক্সট দিনে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ফলো, যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে। যদি না থাকে সেটাও বলবে, যদি কোনো ডাউট থাকে সেটাও বলবে, হেজিটেশন করার কোনো দরকার নেই। নাই স্যার। বাকিতে কোনো ডাউট আছে? অপূর্ব, না স্যার। দীপশিখা, না রাকেশ, স্যার। শাশ্বতী, স্বস্তিকা? না স্যার। না স্যার। ওকে।